This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরনো একটা ভিডিও দেখালাম আপনাদের। সোশ্যাল মিডিয়ায় যখন এইরকম পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয় তখন কিন্তু বুঝতে হয় যে এর প্রাসঙ্গিকতাটা হয় নতুন করে তৈরি হয়েছে, আর নয়তো ওই পুরনো ঘটনাকে মনে করিয়ে দিয়ে কেউ আমাদের কোনো শিক্ষা দিতে চাইছেন। আমাদের কি মনে হচ্ছে জানেন, 2015 সালের এই ভিডিওটা ভাইরাল হওয়ার পেছনে এই দুটো কারণই রয়েছে। আমরা ফ্যাক্ট চেক করেছি, দেখেছি যে এই ভিডিওটা কোনো ফেক ভিডিও নয়, কোনো এআই দিয়ে তৈরি নয়। আজকাল তো এগুলোই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেক মুহূর্তে চেক করে করে দেখতে হয়। আমরা দেখেছি যে এই ভিডিওটার একটা বাস্তব অস্তিত্ব রয়েছে। আইসিস জঙ্গিদের এই ভিডিওটা, তাদের আস্তানায় জিরগা চলছিল, মানে সালিশি সভা, তারপর নিজেদের মধ্যে একটুখানি আমোদ প্রমোদ আর কি, তাদের মতো করে। আর সেই সময় আচমকা একজন আত্মঘাতী জঙ্গির, যার গায়ে ওই আত্মঘাতী বোমা টোমার জ্যাকেট পরা ছিল আর কি, সে বিস্ফোরক সহ ওই জ্যাকেট থেকেই বিস্ফোরণটা ঘটে যায়। আর সঙ্গে সঙ্গে দেখলেন তো লেলিহান শিখা আগুনের বিস্ফোরক, দুজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছিল। এবার যেহেতু এই ভিডিওটা পুরনো, ফলে কারা মারা গেল, কোথায় মারা গেল, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছিলাম। কিন্তু যে জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা, সেটা নিয়ে মনে হচ্ছে আপনারা বুঝতে পেরে গেছেন কি বলতে চাইছি। আসলে আগুন নিয়ে খেলতে গেলে না হাত যে পড়ে, এই জঙ্গিরা বা এই জঙ্গিদের পুরনো এই ভিডিওটা তারই উদাহরণ। হাত পুড়েছিল জঙ্গিদের। এবার এই পুরনো ঘটনাটা নতুন করে সামনে এসছে কেন? পুরনো ভিডিওটাকে প্রাসঙ্গিক করে দিয়েছে বাংলাদেশ। ওরাও তো আগুন নিয়ে খেলছে। ডিসেম্বর থেকে জানুয়ারি এখন পর্যন্ত এই এক মাসে বাংলাদেশে 11 জন হিন্দুকে খুন করেছে মৌলবাদীরা। ভাবতে পারছেন? এত চারপাশে হইচই, সব জায়গার থেকে নিন্দার ঝড়। ওই দীপু দাসকে এইভাবে মারার পর, খুন করার পর, জীবন্ত জ্বালিয়ে মারার পর গোটা বিশ্ব থেকে সমালোচনার ঝড় উঠেছিল, কিচ্ছু হয়নি তাতে। গত 24 ঘন্টায় আরও 2 জন খুন হয়েছেন। একজনের নাম রানা প্রতাপ বৈরাগী আর আরেকজনের নাম মণি চক্রবর্তী। রানা প্রতাপ যশোরে থাকতেন আর মণির বাড়ি ছিল নরসিংদীতে। আরও 2টো ঘটনা ঘটেছে গত 24 ঘন্টায়, জানেন তো? বাংলাদেশের খুলনা, ঢাকায় 2 হিন্দু মহিলার ওপর নির্যাতন হয়েছে। খুলনায় এক মহিলা ধর্ষিতা হয়েছে, আর ঢাকায় এক ভবঘুরে হিন্দু মহিলাকে ল্যাম্পপোস্টে বেঁধে এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল ঢেলে ওই জামাতিরা নির্যাতন করেছে। বুঝতে পারছেন? আইসিসের মতোই বাংলাদেশের মৌলবাদীরা কীরকম আগুন নিয়ে খেলছে, এবং এই আগুনে বাংলাদেশই পুড়ছে। আমরা জানি এই মৌলবাদীদের একটা সময় তোল্লাই দিয়ে, মৌলবাদীদের সামনে রেখে এই মোহাম্মদ ইউনূসকে তখ্তে বসিয়ে এখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আফসোস করছেন, এটা আমরা কোন জগতে এসে পড়লাম। নিজেদের আগুনে নিজেদের হাত পুড়লে এরকমই হয়। তারা এখন থেকে শিখছেন কিনা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবো, কিন্তু আমরা একই ভুল আমরাও করছি না তো, এটা কিন্তু মাথায় রাখার দরকার। এই জন্য আজকে ভিডিওটা দেখালাম। দেখুন, পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, তাকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল। সেই ভিডিওটাকে ভাইরাল করে দেওয়া হয়েছে। কি অভিযোগ তার বিরুদ্ধে? অভিযোগ তিনি নাকি লোনের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন, আর সেটা অনেকবার বলেও যেহেতু শোধ করেননি, তাই তাকে ধরে বেঁধে শারীরিক আর মানসিকভাবে অত্যাচার করাটা, ওই যারা তাকে এই শাস্তিটা দিয়েছে তারা তার মানে অধিকার বলে মনে করে নিয়েছিল। এটা যদি হয় তাহলে তারা ওই বাংলাদেশে ওই নারী নির্যাতনকারীদের থেকে আলাদা কোথায় হলেন? এই প্রশ্নটার জবাব তো দিতে হবে।
দেখুন, ঢাকায় যে হিন্দু মহিলাকে ওই লাইট পোস্টে বেঁধে রেখে এই ঠান্ডায় শারীরিক এবং মানসিক নির্যাতন করা হলো, তার বিরুদ্ধেও তো স্থানীয় মাদ্রাসায় চুরির অভিযোগ ছিল। এবার চুরির অভিযোগটা সত্যি কি না, তার গায়ে ওই মিথ্যা একটা অভিযোগ চাপিয়ে দেওয়া হলো কিনা, সেগুলো কোনোটাকে বিচার না করে, পুলিশের ওপর ভরসা না করে, ওখানে যেরকম ওই মৌলবাদীরা হাতে আইনটা তুলে নিয়েছিল, সেই একই রকম মানসিকতার পরিচয় তো এখানেও আমরা দেখলাম এই সবংয়ে। সেখানেও তো ওই মহিলাকে ওই অগ্র পশ্চাৎ বিবেচনা না করে তার দোষটা বিচার করার দায়িত্ব কার, দোষ প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব কার, সে সমস্ত বেমালুম ভুলে গিয়ে ওই বেঁধে রেখে অত্যাচার করা হলো। সোজা কথায় আইন হাতে তুলে নেওয়া হলো। কি মনে হচ্ছে জানেন তো, এটা বারবার বলছি, মনে রাখাটা খুব জরুরি। এই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাটা অত্যন্ত ছোঁয়াচে, এবং তার থেকেও বড় কথা, আইন নিয়ে খেলা আর আগুন নিয়ে খেলা দুটোই কিন্তু একই রকম বিপজ্জনক। কে যে কখন উল্টে যারা খেলছে তাদের পুড়িয়ে দেবে, সেটা কিন্তু কেউ বুঝতেও পারবে না। দেখুন, আমাদের মানসিকতা ওই তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে নামছে কিনা সেটা নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে। জানেন তো, গত কয়েকদিন ধরে কি পরিমাণ ঠান্ডা পড়েছে সবাই তো দেখতেই পাচ্ছেন। আর এই ঠান্ডা পড়ার একটা মুশকিল আছে। সবাই দেখবেন বাড়িতে, বিশেষ করে বয়স্করা, তারা সারাক্ষণ আর কি টিভির দিকে হয়তো চোখ রেখে বসে আছেন যে পারদ কতটা নামলো আর কতটা নামবে। যে পূর্বাভাস দেওয়া হয় বা যে টেম্পারেচার দেওয়া হয়, অদ্ভুতভাবে দেখবেন তাদের ঠান্ডাও সেইভাবেই লাগে আর কি। হয়তো ততটা লাগছে না, কিন্তু বলছে যে অনেকটা কমে গেছে, তাই অনুযায়ী হঠাৎ করে শীত করতে শুরু করে। এটা হচ্ছে মনস্তত্ত্ব। এই টেম্পারেচারের সাথে আমাদের মানসিকতার তুলনাটা করলাম, তার কারণ দুটোর মধ্যেই ওই একই জায়গায় তো যোগাযোগটা। আমাদের মানসিকতা বা মানবিকতা সেটা যে নাচছে, একটা অদ্ভুত একটা সর্বনাশা নৃত্য, সেটা তো আমরা বুঝতে পারছি। আর একই সঙ্গে নামছে, যেরকম করে তাপমাত্রার পারদ নামছে সেরকম নামছে, এবং সেটা একজনের ক্ষেত্রে যদি নামে আরেকজনের ক্ষেত্রেও নামছে। এইটাই হচ্ছে মুশকিল। দেখে দেখে নামছে, নামে, এটাই স্বাভাবিক, এই সময় এটাই হওয়ার কথা। এই চিন্তাগুলো যত মাথার মধ্যে ঢুকবে না, সীমান্তর মাঝখানে যে ভেদাভেদটা সেটা আর থাকবে না। আর কত নিচে নামবো বলুন তো। আমরা বাংলাদেশের বিরোধিতা করছি, কিন্তু সেটা করতে গিয়ে ওই একই জুতোয় পা গলিয়ে ফেলছি না তো। এটা তো ভাবার সময় এসছে। পুরুলিয়ার থেকে ছত্তিশগড়ে গেছিলেন 8 জন শ্রমিক, যাদের মধ্যে 4 জন নাবালক। পুরুলিয়ার ওই শ্রমিকদের দাবি কি জানেন? দাবি কি, অভিযোগ, বাংলায় কথা বলায় তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছে এবং মারধর করা হয়েছে। আপনারা হয়তো ভাববেন যে আর নতুন কথা কি, এটাই তো হচ্ছে ইদানিং ধরে। গত কয়েক বছরে রাজ্যের মানুষকে অন্য রাজ্যে বাংলাদেশি বলে তো সন্দেহ করার একটা ট্রেন্ড চালু হয়ে গেছে। সেই ট্রেন্ড সমানে চলছে কেন? কাদের ইন্ধনে চলছে? এটাও তো ভাবার দরকার আছে। আমরা মানছি এখানে বাংলাদেশিরা ঢুকে পড়েছেন, মানছি তারা কাগজপত্র বানিয়ে নিয়ে তারা আমাদের এখানকার জনগণের সঙ্গে মিশে গেছেন, এবং এটাও মানছি যে বাংলাদেশে যা হচ্ছে তারপর আর বাংলাদেশিদের সম্পর্কে আমরা বিরাট সৌভ্রাতৃত্বের একটা মানসিকতা নিয়ে অপেক্ষা করব, আপ্যায়ন করব, এটা হওয়া সম্ভব নয়। কিন্তু অগ্রপশ্চাৎ বিবেচনা করব, যাচাই করব না। যাকে যেরকম মনে হবে সেটাই তার সঙ্গে করে বেড়াবো, নাকি নিজের ক্ষোভ, নিজের রাগ, নিজের নিচু মানসিকতা সেটা প্রকাশ করতেই হবে, কারুর ওপর সেই ক্ষোভটা উগরে দিয়ে প্রমাণ করতেই হবে আমি উগ্র ভারতীয়, আমি সত্যিকারের সচ্চা ভারতীয়। এটার জন্যই কি ওই ভেদাভেদটার মাথার মধ্যে আসছে না? সামান্যতম শিক্ষা তো থাকা দরকার। আমাদের দেশের মধ্যেও বাংলা রয়েছে, আমাদের দেশের মধ্যেও বাংলা ভাষায় কথা বলার লোক রয়েছে। আমাদের এখানে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষোভ
হিন্দু মুসলিম বিরোধের মধ্যে চলে যাচ্ছে না তো? ভাবার বিষয়। কিন্তু বিহারে গেছিলেন এই বাংলার এক ফেরিওয়ালা, তাকে বাংলাদেশি সন্দেহে প্রথমে মারধর করা হয়, তারপর আগুনে ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হয়। চমকে উঠেছেন তো? এইটা শুনে, এই অভিযোগটা শুনে আপনাদের চোখের সামনে কোন জিনিসটা ভেসে উঠেছে আমি জানি, এবং সেটার যথার্থ কারণ আছে। কারণ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা ওই ফারুক শেখ, ওই ফেরিওয়ালা, তার অভিযোগ কি জানেন? বিহারের ভাগলপুরে যারা তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, তারা বাংলাদেশে ওই দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার বদলা নিতে চায় বলে জানিয়েছিল। ভাবা যায়? অর্থাৎ বাংলাদেশের মতো এদেশেও ধর্মের ভিত্তিতে মানুষজনকে ভাগ করে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। এমনি এমনি হয় না। বাংলাদেশের এই যাবতীয় কর্মকাণ্ডের পেছনে আমরা যে ওই কোথাও গিয়ে পশ্চিমী লবির একটা হাত দেখতে পাচ্ছি, বা পাকিস্তানিদের হাত দেখতে পাচ্ছি, সোজা কথায় একটা অশুভ শক্তির আঁতাত এবং হাত দেখতে পাচ্ছি। তারা যে সীমান্ত পেরিয়ে এখানেও তাদের কর্মপদ্ধতি বিস্তার করতে চাইছেন না, তার গ্যারান্টি দেওয়া যায়। এখানেও যে ধর্মের বিড়াল বিধর্মী ইঁদুর শিকার করতে বেরিয়ে পড়েছে, সেটা তো বোঝা যাচ্ছে। এবার প্রশ্ন তো একটাই, সতর্ক হওয়ার বিষয়ও সেটাই। এটা তো বুঝতে হবে ওই বেড়ালটাকে পুষছে কারা। সেদিন আমি ফেরি করতে বেরহানো, ভোরে আমি মাল বেচতে পাইনু না, 10-12টা মাল বেচনু, বেচে ওরা বলছে এবং রুক আমি ভাবনু মাল নিবে আমার কাছে, মাল তো লে ওরা। তো বলছে তোর বাড়ি কোথায়, তুই বাংলাদেশি? ডাইরেক্ট বলছে, বাংলা কথা বললেই বাংলাদেশি আছে, জিন্দা পড়াইছে জিন্দা পড়াবো। এর যে আছে মারে লাত ঘুষি, আমি ভয়ে আমার কথা বেরোয় না, চালা করতে পারি না। দেখুন, হওয়া উচিত ছিল ওখানের মৌলবাদীদের বিরুদ্ধে এখানকার যুক্তিবাদীদের লড়াই। দেখানো উচিত ছিল যুক্তিবাদটা, মুক্তমনাটা কিভাবে হতে হয়। ওখানকার মুক্তমনাদের পাশে দাঁড়ানো উচিত ছিল, তাদের সমর্থন জানানো উচিত ছিল, যাতে তারা মানসিকভাবে বলিয়ান হয়ে ওখানে ওই মৌলবাদীদের রুখে দিতে পারেন। তার বদলে কি হলো? ওখানকার মৌলবাদ বনাম এখানকার মৌলবাদের টক্কর হয়ে গেল। ওখানকার ধর্মান্ধদের মোকাবিলায় এখানে ধর্মীয় উন্মাদদের লড়াই শুরু হয়ে গেল। এবার দেখুন, যে কোনো ধর্মের মানে যদি ধারণ হয়, তাহলে পরের মুখে ঝাল খেয়ে নিজেকে ধারণ করলে যে নিজের অস্তিত্বই বিপন্ন হবে, এটা যারা বুঝছেন না, তাদের হাতেও যে কোনো না কোনো সময় আগুনের ছাকা লাগবে সেটা তো নিশ্চিত। গ্যারান্টি দিতে পারবেন আগুন নিয়ে খেলবো কিন্তু কোনোদিন ছাকা খাবো না? পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙা মূর্তিগুলোর মধ্যে সরস্বতী মূর্তিও রয়েছে। এবার দেখুন, সরস্বতী মূর্তির ওপর আঘাতটা ইদানিংকালে বাংলার ক্ষেত্রে হলে লোকজনের কাছে খুব স্বাভাবিক বলে মনে হবে। কারণ আমাদের এখানে শিক্ষার ওপর যেভাবে পরপর আঘাত নেমেছে, যেভাবে বিভিন্ন লোক শিক্ষাকে নিয়ে বেসাতি করেছেন, শিক্ষাকে ধুলোয় মিশিয়েছেন, শিক্ষাটাই পুরো এখানে একটা অসহায় অস্তিত্বহীন জায়গায় পৌঁছে গেছে। সেখানে শিক্ষার দেবী যে আঘাতপ্রাপ্ত হবেন, এটাই তো স্বাভাবিক। হয়তো মনে হয়েছে যে এই আঘাতে, মানে শিক্ষার ওপর আঘাত, সরস্বতীর ওপর আঘাত, এই দুটো বিষয়টাকে খুব একটা জমবে না। ওইভাবে শিক্ষার ওপর আঘাত বললে খুব একটা জমবে না। সুতরাং দ্বিতীয় যে জায়গাটা, সেই জায়গাটাকেই হয়তো সবাই মিলে হাইলাইট করতে শুরু করেছে, ধর্মের ওপর আঘাত। এবার এইটা যে মুহূর্তে হবে না, তখনই দেখবেন সমস্ত রাজনৈতিক দলগুলো এর মধ্যে একে অন্যের চক্রান্ত খুঁজে পাবে। তবে এক্ষেত্রেও তাই হয়েছে, এটা আশঙ্কার কথা। আর আশার কথা হচ্ছে আইন এক্ষেত্রে দাঁড়িপাল্লাটা সমান সমান রেখেছে, ধর্ম নয়। আইন এটাকে আইন শৃঙ্খলার ওপর আঘাত হিসেবেই দেখছে। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার তিনি জানিয়ে দিয়েছেন, ঘটনাটা যারাই ঘটাক তাদের খুঁজে বের করা হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবার পুলিশ যখন পুলিশের কাজ করছে, তখন আমরা নিশ্চিন্ত হতে পারি যে ঠিক আছে,
এক্ষেত্রে অন্তত যাদের এর পেছনে হয়তো কোনো একটা গুঁড়ো, কোনো একটা অন্যায় উদ্দেশ্য ছিল, অসৎ উদ্দেশ্য ছিল, সেটা হয়তো সফল হবে না। মানে সোজা কথায় নোংরা রাজনীতি এক্ষেত্রে খুব একটা কলকে পাবে না। কিন্তু মুশকিল হচ্ছে রাজনীতিকে তো কেউ আটকাতে পারে না। রাজনীতি আগ বাড়িয়ে সব কিছুর একটা সিদ্ধান্তে উপনীত হয়, সিদ্ধান্তে পৌঁছে যায়। এবার আপনাদের এটা মনে হতেই পারে কেন রাজনীতির তর সইছে না। একটু দেখলে তো পারে যে পুলিশ কাকে গ্রেফতার করছে, কি ব্যবস্থা নিচ্ছে এবং এর পেছনে আসল কারণটা কি। অকারণ কোনো জল্পনা কল্পনার আশ্রয় নেওয়ার দরকার কি, বা কোনো রকম জল্পনায় ইন্ধন দেওয়ার দরকার কি? ওই দরকার ওই একটাই, আপনারা তো বুঝে গেছেন যে আমাদের এখানে যেগুলো আপনার আমার সাধারণ সমস্যা, এই ভোটের বাজারে সেগুলো কলকে পাচ্ছে না। এখানে কলকে পাচ্ছে একমাত্র ধর্ম। কাজী যেখানেই দেখিবে ধর্ম, সেখানে একটু আগুন লাগিয়ে উস্কে দাও, দেখো পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটাই হয়তো এখন রাজনৈতিক দলগুলো ভেবে চারপাশে ওই বিভাজনের আগুনটাকে উস্কে দিচ্ছে। মহিষাদলে যারা এই ধরনের সংস্কৃতিকে যারা হচ্ছে যে ঠিকমতো রক্ষা করতে চায় না, তাদেরই এটা কাজ। কারণ মহিষাদলে এই ধরনের কালচার ছিল না। এই পবিত্র মাটিতে যেভাবে জেহাদিরা, উগ্র মৌলবাদী শক্তি পরিকল্পিতভাবে বর্তমান সরকারের অঙ্গুলি হেলনে যে ধরনের কাজকর্ম করে চলেছে, তা অত্যন্ত ভাষায় প্রকাশ করা যায় না। ভারতীয় জনতা পার্টির লোকেরাই করছে রাজনীতি করার জন্য, ওরা তো কিছু করার সুযোগ পাচ্ছে না। কোনো উন্নয়ন নেই, কোনো কিছু নেই। মহিষাদল শান্ত আছে, মহিষাদলটাকে অশান্ত করতে হবে। নির্বাচন আসছে মানে একটা চক্রান্ত। সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের যেটা পুলিশের যেটা অবস্থান থাকবে, আমরা এটা সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি এই 10টা যদি এরকম ঘটনা ঘটে, তার মধ্যে 8টা 9টার ক্ষেত্রে আমরা পরবর্তীকালে দেখি যেখানে কিন্তু অন্যের ধর্মকে অসম্মান করা বা অসহিষ্ণুতার জায়গা থেকে ঘটনা হয়েছে, এরকমটা হয় না। সেখানে সম্পত্তিগত বিষয় থাকে, নিজেদের মধ্যে রেশারেশি থাকে, কখনো কোনো নেশাগ্রস্ত ব্যক্তি করে, কখনো কোনো পশুতে করে। দেখুন, পূর্ব মেদিনীপুরের পুলিশ রাজনীতির আমরা ওড়ার মধ্যে শক্তভাবে দাঁড়ানোর চেষ্টা করছে। মুশকিল হচ্ছে যে এই একই প্রচেষ্টা, মানে আমরা ওড়ার ফাঁদে ফেলার প্রচেষ্টা, এটা তো নির্বাচন কমিশনকেও তারা করে বেড়াচ্ছে। নির্বাচন কমিশন ওই ফাঁদ যত এড়াতে চাইছে, তত ওই ফাঁদ নিয়ে কমিশনকে ধাওয়া করছে রাজনীতি। আমরা বলি কি যে একটু সাবধানে চলো, ফাঁদে পা দিও না। আরে ফাঁদ যদি আপনার পেছনে দৌড়োয়, তাহলে আপনি কতক্ষণ এড়িয়ে বেড়াবেন? সে একই ঘটনা ঘটছে, ফাঁদ কমিশনের পেছনে পেছনে ছুটছে। দেখুন, এসআইআর নিয়ে 3বার কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। 3টে চিঠির বক্তব্যই কিন্তু এক, কারণ আলাদা, বক্তব্য এক। এসআইআর বন্ধ করার দাবি। গঙ্গাসাগরে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রয়োজনে তিনি কোর্টে দাঁড়িয়ে এসআইআর বন্ধের জন্য ওকালতি করবেন। তিনি বলেছিলেন করবেন, আর দোলা সেন আর ডেরেক ওব্রায়েনরা করে ফেললেন, মামলা করে ফেললেন। এসআইআর বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেল, তৃণমূল গেল। অর্থাৎ এসআইআর বিরোধিতার চরম সুরটা এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধেই ফেললেন। ধাপে ধাপে, বিভিন্ন ধাপে যা যা করা হচ্ছিল, এটা বলতে পারেন তার চূড়ান্ত ধাপ। এবার প্রশ্ন হচ্ছে, এসআইআরের এই পর্বে এসে কেন এটা করা হলো? আপনারা ভাবছেন তো যে প্রাথমিক কাজকর্ম সবই তো শেষ, এখন শুনানি চলছে, তাতেও যে বিরাট উত্তেজনা দেখা যাচ্ছে সেরকম তো নয়। তাহলে এখন এভাবে তেড়ে ফুঁড়ে ওঠার কারণটা কি? দেখুন, সহজ সরল ব্যাখ্যা হতে পারে যে রাজনৈতিক উদ্দেশ্য পূরণেই এসআইআর নিয়ে বিরোধিতার রাস্তায় ধাপে ধাপে নিজেদের সুরটা চড়াচ্ছে তৃণমূল। শুরুতে তারা মিটিং মিছিল করেছিল, কিন্তু তাদের সরকার এসআইআরের জন্য একই সঙ্গে কিন্তু প্রয়োজনীয় কর্মী সব সাপ্লাই করে দিয়েছে। সেই কর্মীদের একটা অংশ আবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন, আন্দোলন করেছেন, কিন্তু তাতে এসআইআর বন্ধ হয়নি, কারণ রাজ্য সরকারি কর্মীরাই তখন বিএলও হিসেবে বাড়ি বাড়ি ঘুরেছেন। এবার তৃণমূল তারা এসআইআরের বিরোধিতায় এর আগেও সুপ্রিম কোর্টে গেছে। সে অভিজ্ঞতা থেকেই কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না যে আদালত এসআইআর আটকাতে কোনো নির্দেশ দেবে না? এসআইআর শুরু যখন হয়েছে তখন শেষ হবেই। তারপরেও তিনি বা তার দল
ফের মামলার পথে হাঁটছেন মানে তারা একটা সেন্টিমেন্ট, একটা বার্তা দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো মতো জানেন তো যে এসআইআর এর এই পর্বে মানে পরপর যদি আপনি ধাপগুলো দেখেন, প্রথমে একটা আতঙ্ক তৈরি হয়েছিল মানুষের মনে, এই নাম বাদ গেল, আমাকে এই দেশ থেকে ঠেলে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা ওই ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। মানুষের মনে যখন এই আতঙ্কটা প্রাথমিকভাবে তৈরি হয়েছিল, খেয়াল করে দেখুন সেই আতঙ্কের আগুনে অনেক বেশি করে তেল ঢেলে গেছে এই রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক দল। মনের আতঙ্কটা যত বেশি উস্কে দেওয়া যায় তত বেশি লাভ। এবার পরবর্তী ক্ষেত্রে এখন মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, ওই আতঙ্কের জায়গাটা অনেকটা কেটেছে। কারণ দেখো, যত মানুষের নাম, ওই 54 লক্ষকে বাদ দিলে যত মানুষের নাম মোটামুটি লিস্টে বেরিয়ে গেছে, যারা ওই এনুমারেশন ফর্ম টর্ম জমা দিয়ে এটা জানতে পেরেছেন যে হ্যাঁ আপনি থাকছেন স্যার, এটা তখন তারা নিশ্চিন্ত, তাদের মনে কিন্তু আর কোনো ক্ষোভ নেই। কেনই বা তারা ক্ষোভ দেখাবেন? ভোটার তালিকায় নাম রয়েছে মানে আমরা নাগরিক, এরা তো বাদ হয়ে গেলেন, নিশ্চিন্ত হয়ে গেলেন। কিন্তু একটা বড় অংশের মনে ওই শুনানিকে কেন্দ্র করে এখন ক্ষোভ তৈরি হয়েছে, এবং ক্ষোভের সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে আতঙ্কও রয়েছে। যে জিনিসটা একবার আগুনটা জ্বলে যায় সেটা তো সহজে নেবে না, তাই না? ফলে শুরুর থেকে যে আতঙ্কটা ছিল সেটাই কিন্তু হয়তো রূপ বদলাচ্ছে, কিন্তু সেটা রয়ে গেছে অনেক জায়গায়। আজকেই ফুলবাড়িতে এক ভোটারের দেহ উদ্ধার হয়েছে। তার পরিবারের দাবি, শুনানিতে ডাক পাওয়ার পর থেকে ওই ভোটার অবসাদে ভুগছিলেন, আর সেই অবসাদ থেকেই নাকি তিনি আত্মহত্যা করেছেন। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছেন, এই মৃত্যুর দায়ও নির্বাচন কমিশনকে নিতে হবে। এই মৃত্যুর দায়ও মানে হচ্ছে আগের যতগুলো মৃত্যুর কথা, মানে এখন মিলিয়ে সব মিলিয়ে কি দাঁড়ালো, 50-এর কাছাকাছি। এই এত মৃত্যুর দায় এটা যে নির্বাচন কমিশনকে নিতে হবে, এটা তৃণমূল ওই একটা একটা করে ঘটনা ঘটছেন সংখ্যাটা যোগ করে দিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে এসআইআর এর কারণে যাদের মৃত্যু হচ্ছে বলে তারা মনে করছেন, জেলায় জেলায় তাদের ওই শহীদের মর্যাদা দেওয়া হবে, শহীদ বেদি তৈরি করা হবে। এবার তৃণমূল এই শহীদ বেদিটা তৈরি করতে চাইছে এই কারণে যে তারা লোকজনকে বোঝাতে চাইছে তারা এই মানুষজনের লড়াইয়ে সামিল হয়েছিলেন, প্রাণপণ লড়েছেন, কিন্তু কিছু করতে পারলেন না। এটা তাদের আক্ষেপ। মানুষের জন্য আসলে চেষ্টা করতে গিয়ে তারা যাতে শহীদ না হন, সেইটার জন্যে এই শহীদ বেদিগুলো মানুষের চোখের সামনে রেখে দিচ্ছেন। আর সেই একই কারণে তারা মামলাও করেছেন। শহীদ বেদি যদি এসআইআর নিয়ে মানুষের বিরক্তি, ক্ষোভ, আশঙ্কাকে টাটকা করে রাখে, তাহলে তৃণমূলের মামলাও কমিশনের বিরুদ্ধে পাবলিক সেন্টিমেন্টের পালেই হাওয়া দেবে, যে হাওয়াকে ভোটের কাজে লাগাতে চাইবে তৃণমূল। অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্য কোনো একটা দলের হয়ে, তার বিরুদ্ধে প্রতিবাদ রাস্তায় নেমে হচ্ছে। এবার আইনি পথেও তার প্রতিবাদ হবে, আইনি পথেও তার ব্যবস্থা নেওয়া হবে। কারণ কিছুদিন আগে দেখলাম 104 বছর বয়সের এক বৃদ্ধা, তাকেও যেতে হয়েছে। এমন একজন মানুষ যিনি ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে আছেন, তাকে যেতে হচ্ছে। এই যে হেনস্থা, এটা পরিকল্পিতভাবে হেনস্থা করা হচ্ছে, যার বিরুদ্ধে সর্বস্তরে লড়াই হবে। তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে কী বলবে? যে বাংলাদেশি মুসলমানদেরকে ভোটার লিস্টে রাখতে হবে, অনুপ্রবেশকারীদেরকে রাখতে হবে। পলিটিক্যাল স্টান্টবাজি ছাড়া আর কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গিয়ে চিৎকার চেঁচামেচি করবেন। আমার ওটাই চিন্তা, আবার আমাদের মুখ্যমন্ত্রী তো হাজারো অপমানিত হয়ে না ফিরে আসে ওখান থেকে, বিভিন্ন জায়গা থেকে তো অপমানিত হয়ে ফেরেন। কি হবে সুপ্রিম কোর্টে গিয়ে? ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা আছে, দিল্লিতে বারবার যাতায়াত করতে পারে, ঘুরে আসবে। এসআইআর এর বিরুদ্ধে সামগ্রিকভাবে মানুষকে সংঘবদ্ধ করে ভোটার লিস্ট আধুনিকীকরণ করার চেষ্টা করতে হবে। অনুপ্রবেশের তত্ত্ব মমতা হাজির করেছিল, অনুপ্রবেশের দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। এইটা নিয়ে যা আমরা বামপন্থীরা বারবার লড়াই করছি, সেই লড়াইটাই জারি থাকবে। দেখুন, অনুপ্রবেশের দৃষ্টিভঙ্গির থেকে এসআইআর কে দেখতে বারণ করছেন বিকাশ ভট্টাচার্য।
এবার বলুন তো, অনুপ্রবেশের দৃষ্টিকোণ থেকেই তো এসআইআর নিয়ে রাজনীতিটা শুরু হয়েছিল। এসআইআর নিয়ে যে এত আলোচনা, এত উৎকণ্ঠা বা এই যে এত টানাপোড়েন, সব কিছুর মূলে তো এই অনুপ্রবেশকারীদের বিষয়টা যদি না থাকতো, খেয়াল করে দেখুন তো 2002 সালে আপনারা কেউ একদিনের জন্য এসআইআর নিয়ে আলাদা করে আলোচনা করেছিলেন? করেননি তো, আমার তো মনে পড়ছে না। দেখুন, প্রাথমিকভাবে যে আতঙ্ক তৈরির চেষ্টা হয়েছিল সেটাও এই অনুপ্রবেশকে কেন্দ্র করে। পরবর্তী ক্ষেত্রে যে আতঙ্কটা বয়ে চলছে সেটাও তো এই অনুপ্রবেশকে কেন্দ্র করেই। এসআইআর হলে বাংলাদেশি বা রোহিঙ্গারা চিহ্নিত হয়ে যাবে, তাহলে তারা হয় ভয়ে পালাবে, আর নয়তো তাদের চিহ্নিত করে দেওয়ার কাজটা এ রাজ্যের মুসলিমরাই করবে। কারণ এই এসআইআর নিয়ে এই যাবতীয় যা যা উৎকণ্ঠা, সেটা তো এখানকার সংখ্যালঘুদেরও একটা অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে। তারা তো ভারতীয়, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। কে যেতে চাইবেন যে ভারতীয় হয়ে তাদের ভারতীয়ত্ব নিয়ে প্রশ্ন তোলা হোক? এই একই সমস্যা কিন্তু এখানকার সংখ্যাগুরু হিন্দুদেরও রয়েছে। ওই যেই কাগজপত্র পাচ্ছেন না, যেরকম মতুয়ারা, তারা তো একইভাবে ভেতরে ভেতরে ক্ষিপ্ত হয়ে উঠছেন। এবং এই যে যত ধরা পড়েছে না, যে এর নাম দিয়ে কেউ পরিচয়পত্র বানিয়েছে, ওর নাম দিয়ে পরিচয়পত্র বানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই বাকিরা যারা এখানকার সত্যিকারের নাগরিক তারা ধরিয়ে দিয়েছেন। এমনকি যাদের নাম ব্যবহার করা হচ্ছে তারাও যে বহু ক্ষেত্রে ধরিয়ে দিয়েছেন সেটা তো আমরা দেখতে পেয়েছি। এবং এটাই তো উদ্দেশ্য হওয়া উচিত। এতদিন এই উদ্দেশ্যটা ছিল না, এটার বাইরে যেগুলো ছিল সেগুলোই ছিল। কে মারা গেছেন, কে অন্য জায়গায় চলে গেছেন, কার দুটো জায়গায় নাম রয়েছে, এই তো ঝাড়াই বচাইটা। এগুলো সংবিধান সম্মত এবং একটা ধারাবাহিক প্রসিডিওর, ধারাবাহিক পদ্ধতি। সুতরাং এগুলো তো হওয়ারই কথা ছিল। কিন্তু এবার তার সঙ্গে এই অনুপ্রবেশের ব্যাপারটা যোগ হয়েছে বলেই তো এত উৎকণ্ঠা। এই উদ্দেশ্য নিয়েই এসআইআরকে অনুপ্রবেশকারীদের যাচাই করার কোষ্ঠীপাতর বলে বিজেপি প্রচার করেছিল। এর সঙ্গে মতুয়াদের দুশ্চিন্তার জায়গাটাকে তারা চেয়েছিল যে কোনোভাবে তারাই এটা তাদের সমস্যার সমাধান করে দেবে, এটা বুঝিয়ে দিয়ে তাদের ভোটটাকে নিশ্চিত করতে, তাদের নাগরিকত্বের প্রতিশ্রুতি সামনে রেখে তাদের ভোটাধিকার পাইয়ে দিয়ে তাদের ভোটটা নিজেদের বাক্সে তোলা, এই বিজেপির উদ্দেশ্য ছিল। এবার সেই লক্ষ্যে যে তারা পুরোপুরি সফল হয়নি সেটাও তো শান্তনু ঠাকুরের ভূমিকাই বুঝিয়ে দিচ্ছে। আগামীকাল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ যে মতুয়ারা, তারা রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন। নাগরিকত্ব নিয়ে মতুয়াদের মনে যে দুশ্চিন্তা রয়েছে সেটা থেকে তারা যাতে মুক্তি পান, এজন্যই এবার রাষ্ট্রপতির সাহায্য চাইছেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। এবার এমন একটা সময়ে তারা রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন যখন বিজেপিকেই এই ভোটের বাক্স থেকে ডিম্যাপিং করার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, 9 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর যাওয়ার কথা, ঠাকুর বাড়িতেও তিনি নাকি যাবেন, এটাই শোনা গেছে। মাস দুয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বনগা গেছিলেন, কিন্তু ঠাকুর বাড়ি যাননি। এবার অভিষেক ঠাকুর বাড়ি যাওয়ার যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন এটা পরিষ্কার একজন জমি হয়তো তৈরি করে দিয়েছেন, আরেকজন সেই তৈরি জমিতে এবার পরিস্থিতির সুযোগ নিতে যাচ্ছেন। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এবার এসআইআরকে কেন্দ্র করে মতুয়াদের মনে যে চিন্তা রয়েছে, নাগরিকত্ব নিয়ে যে টেনশন রয়েছে, সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গাটাই খুঁচিয়ে দিতে চাইছেন অভিষেক। অর্থাৎ এসআইআরকে নিয়ে যে ক্ষোভের জায়গাটা রয়েছে, যেখানে যেখানে মানুষের মনে যে যে রকম ক্ষোভের জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে তৃণমূল চিহ্নিত করে নিচ্ছে। এবং এই যে মানুষের মনের মধ্যে হয়রানি, অনিশ্চয়তা, এইটাই তাদের হাতিয়ার। দেখুন, এই গোটা প্রক্রিয়াটায় প্রচুর নাম বাদ যাচ্ছে, এরকম ব্যাপার তো রয়েছে। যত নামই বাদ যাক, ধরুন এখন অবধি 54 লাখ, তারপর এটা সব মিলিয়ে যাই বাদ যাক, মানে শুভেন্দু অধিকারীর কথা মতো 1 কোটি 1.5 কোটি যদি নাও হয়, যে নামগুলো বাদ যাবে আমরা ধরে নিচ্ছি তার জন্যেই সেই নামগুলো ছিল না, সেই জন্যেই হয়তো বিভিন্ন জায়গায় ভোট তো 100% পড়ে না,
ফলে যে শতাংশ ভোটটা কম পড়ে সেটা এই বাদ যাওয়া ভোটগুলোর কারণে, কিন্তু পুরোটা তো তা না। দেখুন, যে সংখ্যক কোথাও ধরা যাক 60% ভোট পড়ল, এবার যে 40% ভোট পড়ল না, তার তর্কের খাতিরে বলে দিচ্ছি যে 30% ধরে নিচ্ছি যে মৃত ভোটার বা অন্য জায়গায় চলে গেছেন এরকম লোকজন, মানে যে তালিকাটা এখন এসআইআরে বাদ দেওয়া হচ্ছে ওই 54 লাখের মধ্যে। কিন্তু যে 10% তারপরেও রয়েছে তারা তো ন্যায্য ভোটার, এবং শুধু 10% নয়, তারা যদি 20% হয়ে যান তাহলে ধরতে হবে যে ওই 40% মধ্যে ওই যারা মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন, মানে এরকম সংখ্যক যে ভোটারটা, তাদের কিছু ভোট মানে কিছু ভূত ভোট দিয়েছে। সোজা বাংলা হচ্ছে এইটা। এবং সচরাচর এই ভূতদের একটা অদ্ভুত আনুগত্য আছে, তারা সচরাচর ওই শাসক দলের তাদের আনুগত্যটা দেখায় আর কি। এটা তো দেখা গেছে, যুগে যুগে দেখা গেছে। ফলে এই যে একটা ভুতুরে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা, এই ভূতগুলো সব গেল কোথায়? এসআইআর যদি ঠিক ভালোভাবে যদি করা হয় তাহলে এটা তো বলতে হবে, একটা শূন্যতার সৃষ্টি হবে, একটা কোথাও গিয়ে তাদের জন্য তো একটা খামতি তৈরি হবে। সেটাকে ঢাকার জন্য দেখুন, এটাকে আটকানো যাবে না, এটা তৃণমূলও বুঝে গেছে। তার বদলে তারা কি চাইছেন? চাইছেন নতুন করে জেনুইন ভোটার তৈরি করতে। সেটা তৈরি করার জন্য সোজাসাপটা রাস্তা কি? এই যে মানুষের মনে অনিশ্চয়তা, ক্ষোভ, সেইগুলোকে উস্কে দিয়ে সেটার জন্য বিজেপি দায়ী, এটা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে। তাহলে ভোটগুলো তাদের দিকে চলে আসবে, নতুন নতুন ভোটার তৈরি হবে তাদের দিকে। কিন্তু বন্দুকটা রাখতে হবে কোথায়? কমিশনের ঘাড়ে। এই জন্যেই কমিশন, বিজেপি সব এক, এটা বারবার তৃণমূলের তরফ থেকে প্রচার করার চেষ্টা হয়েছে। এবার দেখুন, যে কমিশন শুনানিতে জয় গোস্বামী, কান্তি গাঙ্গুলি, মোহাম্মদ শামিদের পর অমর্ত্য সেনকে ডেকেছে, যেটা দেখে অনেকেই ভেবেছেন যে এসআইআরটা আদৌ খুব সিরিয়াসলি হচ্ছে। তো এই অবিশ্বাস, এই ক্ষোভটাকেই আরও বেশি করে উস্কে দেওয়ার জন্যই আদালতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আটকানো নাই বা গেল, ভোটটা পাওয়া গেলেই হলো, আর সেই লক্ষ্যেই এগোচ্ছে তৃণমূল। বাংলার মানুষ ছাড়বে? বীরভূমে কত বুথ আছে? 3600। আজকে কথা দিতে হবে এই 3600 বুথ থেকেই বাংলা বিরোধীদের ভোকাট্টা করতে হবে। একটা বুথে যেন এরা মাথা তুলতে না পারে। কোনভাবে লড়াই করতে হবে। 1 ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না। 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। তৃণমূল 50টা পাবে না, 250 তো দূরের কথা, 50টা সিট তৃণমূল কংগ্রেস পাবে না। তোকে বোঝাই রে কোন মনে, তুইও সঠিক আমিও সঠিক, তফাৎ দৃষ্টিকোণে। দেখুন, সবাই নিজের নিজের মতো দৃষ্টিকোণ থেকে গোটা বিষয়টাকে দেখছে। আমরা দেখছি আমাদের নিজেদের চোখে দেখে ভাবছি যা দেখছি তা ঠিক দেখছি না, ওরা যেটা বলছেন সেটার থেকেই আমাদের দেখাটার কথা। এবার কোনটা দেখব, কোন দৃষ্টিভঙ্গির থেকে দেখব, কোন দৃষ্টিকোণ থেকে দেখব, সে কোনটা খুঁজে বেড়াচ্ছি আমরা। এটাই হচ্ছে সাধারণ মানুষের ভবিতব্য, জানেন তো। এই কোনটা আর আমরা খুঁজে পেলাম না। দেখুন, এই 1100 কোম্পানি, এই যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা বলা হচ্ছে, এটা নিয়ে মানে চারপাশে একটা হইচই চলছে। দিলীপ ঘোষ তো এবার বুথের মধ্যেও কেন্দ্রীয় বাহিনী রাখার পক্ষে সওয়াল করেছেন। এবার এত কেন্দ্রীয় বাহিনী এলে এটা তো ঘটনা, এদের ব্যবহারটা করা হবে কোথায়, এই প্রশ্ন তো সবার মধ্যে থাকবে। তার মানে প্রতিটা কোণায়, আনাচে কানাচে সব জায়গায় ওই এবার কেন্দ্রীয় বাহিনী গুঁজে দেওয়া হবে। এবার সেটা যদি হয়, কার লাভ কার ক্ষতি? বাহিনী নিয়ে বিজেপির দৃষ্টি কোনটা ঠিক কি? সেটা ভোটারের নিরাপত্তা নাকি ভোটের নিরাপত্তা? কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন তারা? দেখুন, এইটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আমরা শুধু ওই অঙ্কটা এখনও বোঝার চেষ্টা করে যাচ্ছি। এত বাহিনী যদি আসে তাহলে ধরতে হবে যে কম ধাপে ভোটটা হবে, কম পর্যায়ে ভোটটা হবে। এবার যদি কম পর্যায়ে ভোটটা হয়, 2-3 ধাপে যদি ভোটটা হয়ে যায়, তাহলে কার লাভ কার ক্ষতি? এবং তাতে ভোটটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কি না,
এই অনেকগুলো অঙ্ক ঘুরে বেড়াচ্ছে, এগুলো মাথায় রাখুন, কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তবে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসিএ তারা কিন্তু আজ ওই যতই ওই বললাম এই কনফিউশনটা আপনার আমার মধ্যে থাকতে পারে যে এই রাজনৈতিক দলগুলো কোন নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ ভোটারের নিরাপত্তা নাকি ভোটের নিরাপত্তা। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মানে তার ক্ষেত্রে দেখবেন যে ওই ডিজিসিএ তার ব্যক্তিগত নিরাপত্তাকেই প্রাধান্য দিয়েছে। আজকে সেটাই তো শোনা গেছে, আকাশের ট্রাফিক পুলিশ হচ্ছে এই ডিজিসিএ। তারা আজ অভিষেকের হেলিকপ্টারকে ওই বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার অনুমতি দেয়নি। এটা নিয়ে তৃণমূলের দৃষ্টিকোণ হচ্ছে আবার জিতবে বাংলা কর্মসূচিতে ভয় পেয়েই নাকি পথরোধ করার চেষ্টা হচ্ছে। তারপর ঝাড়খণ্ড থেকে হেমন্ত সোরেন, ওখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টার উড়ে আসে আর তাতে করে উড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা দেখে আবার একটা অন্য দৃষ্টিকোণ খুলে গেল, জানেন তো। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড। প্রয়োজনের সময় যে বন্ধু পাশে দাঁড়ায় সেই তো আসল বন্ধু। এবার এক কথায় যদি হেলিকপ্টার উড়ে আসতে পারে তাহলে এটা তো মানতে হবে যে ঝাড়খণ্ড বাংলা সীমানায় ওই ইন্ডিয়া ঐক্য অটুট রয়েছে। মৌসুম ব্যানার্জির নোট ওই কংগ্রেসে ফিরে যাওয়ায় মালদায় ওই জোট একটু চোট খেয়েছে ঠিকই, কিন্তু জঙ্গলমহলের আদিবাসী প্রধান এলাকাগুলোতে বিজেপি বিরোধী প্রচারে তার মানে তৃণমূল হেমন্ত সোরেনের সহযোগিতা পাবে। এখন হেলিকপ্টার এলো, এই বার্তাও তো পাওয়া গেল যে পরবর্তী ক্ষেত্রে ওই সহযোগিতাও পাওয়া যাবে। আবার দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের সভায় পৌঁছে একটা নতুন দৃষ্টিকোণ দিলেন। সবে ওয়ার্ম আপ করতে শুরু করেছিলেন, তখনই নাকি তাকে হার্ট ট্যাকেল করা হচ্ছে। মানে সোজা কথায় ল্যাং মেরে আটকানোর চেষ্টা হচ্ছে। এবার কখন পা চালিয়ে বা ল্যাং মেরে আটকানোর চেষ্টা হয়, যখন মনে করা হয় যে ওকে ছেড়ে রাখলে ও কিন্তু এরা ফারাক গড়ে দেবে। এবার সেই ল্যাং বা ট্যাকল যাই বলুন, সেইগুলোকে এড়িয়ে যদি অভিষেক পুরোদস্তুর মাঠে দৌড়তে শুরু করেন তাহলে কি হবে, এটাই হয়তো অভিষেক সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এবার মজার ব্যাপার হচ্ছে 20শে ডিসেম্বর কম দৃশ্যমানতার কারণে প্রধানমন্ত্রীর কপ্টারও তো উঠতে পারেনি। আপনাদের মনে আছে সেটা? রানাঘাটের সভায় পৌঁছতেই পারেননি প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি সংক্ষিপ্ত একটা ভাষণ দেন এবং যা যা বলার ছিল সেগুলো পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীকেও কি ডিজিসিএ আর এটিসি ইচ্ছাকৃতভাবে আটকেছিল? তাহলে তাকে কারা আটকানোর চেষ্টা করছেন? তখন তো প্রধানমন্ত্রীর এই রানাঘাট সফরটা বাতিল নিয়ে তৃণমূল নেতারা কটাক্ষ করেছিলেন। তাহলে অভিষেকের ক্ষেত্রে পৃথক ফল কেন? কারণ ওই বললাম, দৃষ্টিকোণের তারতম্য। তৃণমূলের দৃষ্টিকোণ এক্ষেত্রে হয়তো হবে যে প্রধানমন্ত্রী মতুয়া সমাজকে কথা দিয়ে কথা রাখতে পারলেন না, কিন্তু দেখুন বাধা পেয়েছিলেন, তাও বীরভূমে পৌঁছে অভিষেক দেখিয়ে দিলেন তিনি কথা দিলে কথা রাখেন। অর্থাৎ ফারাকটা শুধু দৃষ্টিকোণের নয়, তৃণমূলের দৃষ্টিকোণ থেকে তাগিদের, এটাই তারা বলার চেষ্টা করলেন। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত। আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল 11টায় দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেটা দেয়নি। আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম। আমি যদি কথা দিই আমি কথা রাখি। আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব। ডিজিসি এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন। সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন নেই। আমরা টেকনিক্যালি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল, ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনিউয়াল করেননি, টাকা জমা দেননি। এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে। ঠিকই তো, যে বিষয়ে ডিজিসিএর জবাবদিহি করা উচিত বা তাদেরই দায়িত্ব, তাতে বিরোধী দল নেতা কেন জড়াতে যাবেন? কিন্তু এটা তো কাল তৃণমূল কংগ্রেসও বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন, আপনাদের মনে আছে, আর তার জবাব শুভেন্দু অধিকারী দিতে যাবেন কেন?
এটা প্রশ্ন তুলেছিল তৃণমূল। শুভেন্দু অধিকারী তখন বলেছিলেন যে তিনি বিরোধী দলনেতা, সরকারের অসত্য ফাঁস করে দেওয়াটা তার এখতিয়ারের মধ্যে পড়ে। অভিষেক সরকারের অংশ নয় বলেই কি শুভেন্দু অধিকারী এড়িয়ে গেলেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার নিয়ে বিতর্কে পড়তেন এটা অভিষেকের বদলে, তাহলে কি ওই কথাগুলো যেগুলো বলার সেগুলো শুভেন্দু অধিকারী বলতেন? এই প্রশ্নটা জাস্ট মনের মধ্যে এলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর দৃষ্টিকোণ, এটা তো বুঝতে পারছি। তৃণমূলের দৃষ্টিকোণ তো অন্য কথা বলতে পারে। হ্যাঁ, তৃণমূল দাবি করতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীকে এই সাংবাদিক বৈঠকে বসতে বাধ্য করেছেন। আজ সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী পাহাড়ি সাজেছিলেন, মাথায় পাহাড়ি টুপি, গায়ে পাহাড়ি উত্তরীয় বা খাদা। কি বললেন তিনি? বললেন 24শে জানুয়ারি চা শ্রমিকদের সঙ্গে তিনি দেখা করবেন। চা শ্রমিকদের মাইনে নিয়ে রাস্তায় নেমে লড়াই হবে, কোর্টের লড়াই হবে, মানে যত রকমভাবে লড়া যায় সব লড়বেন। এবং বিজেপি ক্ষমতায় এলে বনাই প্রতিষ্ঠা করা হবে। এবার চা শ্রমিকরা তারা যাতে একটা ভোটও তৃণমূলকে না দেন, যাতে তারা ওই যা বললেন সেই সহায়তাগুলো পান, সেটাই তিনি বলবেন। কিন্তু এটা কি পূর্ব ঘোষিত কর্মসূচি, নাকি আলিপুরদুয়ারে চা শ্রমিকদের মাঝে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করার পরেই বিজেপি নেতৃত্ব নড়ে চড়ে বসেছে? খেয়াল করে দেখুন, আলিপুরদুয়ার তাদের দুর্গ, সেখানে গিয়ে যদি কেউ কোনো রকম একটা আশঙ্কার বার্তা ছড়িয়ে দিতে পারে, তখন কিন্তু মানে যেটাকে তারা ফিক্সড ডিপোজিট বলে বসেছিলেন সেইখানে সেটা তামাদি হয়ে যাচ্ছে। এটা দেখলে কিন্তু যে কোনো লোকের মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং সেই জন্যেই কি শুভেন্দু অধিকারী তড়িঘড়ি ওখানে সভা করছেন? দেখুন, 4 ডিসেম্বর শিলিগুড়িতে চা শ্রমিকদের অভাব অভিযোগ নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য। আজ শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করেছেন। এবার বিজেপি বলতেই পারে যে এগুলো তাদের পূর্বঘোষিত কর্মসূচি, পরপর হচ্ছে আর কি। তাহলেও ধরতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আলিপুরদুয়ারের সভার টাইমিংটা কিন্তু একেবারে নিখুঁত ছিল। ঠিক কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠকের আগেই এই সভাটা করেছেন অভিষেক। এবার মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টা কেমন দেখাচ্ছে? সব রাজনৈতিক দলের দৃষ্টিকোণ দেখলে হবে, মানুষেরটা তো একটু ভাবতে হবে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের সমস্যা নিয়ে সরব হলেন, বিজেপিও চা শ্রমিকদের সমস্যা নিয়ে সরব হলো, সক্রিয় হলো। এর মানে কি? মানে বিজেপির দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণটা কীভাবে তারা দেখবে সেটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে স্থির করে দিলেন। এবং তার থেকেও বড় কথা, সবাই যে একই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করলেন, সেটা যার অনুপ্রেরণাতে যেই দেখুন, তাতে চা শ্রমিকদের আখেরে কি লাভের লাভ কিছু হলো? जो हम लोग का 14 दफा दाबी बोलता है मालिक, जो एग्रीमेंट था आज 14 दफा दाबी हम लोग खाली सुन रहा है। अभी चाय बागान में सिर्फ एक पेमेंट मिल रहा है सर। मैं इतना कर सकता हूं कि आपको ये वादा करके जाऊंगा कि आने वाले 3-4 महीने में जब दीदी का सरकार बनेगा 4थी बार, तो मेरा पहला प्रायोरिटी रहेगा अलीपुरदुआर। हम लोग की ओर से लेबर डिपार्टमेंट वेस्ट बंगाल को तुरंत इसमें कार्रवाई होना चाहिए। आने वाला 24 को मैं जितना भी हमारा बंद टी गार्डन वर्कर है उनका साथ मुलाकात करने के लिए मैं नागराकाटा, मालदारी घाट, कालचीनी में दौरा करूंगा। टी गार्डन का वर्कर एक भी वोट टीएमसी को देने वाला नहीं है। বলছিলাম না যে সব রাজনৈতিক দল নিজের মতো করে বলে চলছে, কিন্তু যাদের কথা বলছে তাদের আদৌ কি লাভের লাভ কিছু হয়? একটা ভিডিও আমাদের হাতে এসেছে জানেন তো, যার সত্যতা আলাদা করে হয়তো যাচাই করে দেখা হয়নি, কিন্তু যেটা জানতে পারছি এটা গতকাল রাতে ওই আলিপুরদুয়ারেরই ভিডিও। দেখুন ভিডিওটা দেখুন। একটা গেটের একদিকে আলো ঝলমল করছে, আর গেটটার এপাশে কিছু মানুষজন বসে রয়েছে। ওই গেটের ভেতরে যেখানে আলো ঝলমল দেখছেন না, ওখানে ডুয়ার্স কর্নায় ঝলমলে ডুয়ার্স উৎসব হচ্ছে।
আর গেটের বাইরে যারা বসে আছেন এরা ওই মাদারিহাট বীরপাড়া ব্লকের মেরিকো কোম্পানির চা বাগানের শ্রমিক। এদের জন্য এটাই বাস্তব। উত্তরবঙ্গের এই তীব্র ঠান্ডায় খোলা আকাশের নিচে এরা প্রতিবাদ অবস্থান করছেন। প্রধানত নারী শ্রমিকরাই বসে, কারণ যন্ত্রণাটা সব থেকে তীব্র ওনাদেরই। ওরা 4 মাস ধরে বেতন পায়নি। দৈনিক মজুরি কত জানেন? 250 টাকা, সেটাও দেয়নি মালিক কর্তৃপক্ষ। এই চা শ্রমিকের পেটের জ্বালা নিয়ে এই ভোটের পার্সেন্টেজের খেলাধুলো হচ্ছে না তো? এই ছবিটাই তো সব থেকে প্রতীকী, সব থেকে বাস্তব। এক পাশে আলো, অন্যদিকে অন্ধকার। ওই আলোর জায়গাটায় নেতারা আসলে ফোকাস করেন, তারাই নিদান দেন এ সমস্ত হওয়ার জন্য, তারাই পৃষ্ঠপোষকতা করেন। কিন্তু যাদের পৃষ্ঠপোষকতা করার কথা তারা এইভাবে খোলা আকাশের নিচে অন্ধকারে বসে অবস্থান করে। দেখুন, 23 জানুয়ারি আলিপুরদুয়ারে সভা করছেন অভিষেক, 24 জানুয়ারি যাচ্ছেন শুভেন্দু অধিকারী, 17 জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। ভোটের আগেই উন্নয়নের ডবল ইঞ্জিনে মালদাবাসীকে চড়াতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইগুলোই সব কিন্তু চলছে, জানেন তো। তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো সবার নজর এড়িয়ে যাচ্ছে, হয়তো এই অন্ধকারের মধ্যে বসে থাকা চা শ্রমিকরা লোকজনের নজর এড়িয়ে যাচ্ছে, তাই একটু দেখিয়ে দিলাম আর কি। এই যে অভিষেক প্রধানমন্ত্রী আসার আগে যে র্যাম্পোলা বিরাট মঞ্চ নিয়ে সভা করবেন, সেখানে র্যাম্পে কাদের তুলবেন? র্যাম্পে তাদের তুলবেন যাদের ট্রেনের স্লিপার কোচেও রিজার্ভেশন করার সামর্থ্য নেই। জেনারেল কোচে ওই লাইন দিয়ে বসে থাকেন, জানেন তো, স্টেশনে দেখবেন সার দিয়ে বসে আছেন, কারণ ওটা লাইন। ওই জেনারেল কোচে উঠতে হবে। মালদায় অভিষেকের সভার থিম এই পরিযায়ী শ্রমিকরা। জেলা নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে নির্দিষ্ট সংখ্যক পরিযায়ী শ্রমিক নিয়ে এই অভিষেকের সভায় পৌঁছতে হবে। মানে মোদির সভার আগেই বন্দে ভারতের ওই তড়িৎ গতির উন্নয়নের সামনে পরিযায়ী শ্রমিকদের অসংগঠিত ক্ষেত্রকে দাঁড় করাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই বৈপরীত্য জিনিসটা কিন্তু রাজনৈতিক নেতারা ভীষণ পছন্দ করে। মনে করেন এতেই তাদের বক্তব্য আরও বেশি করে মান্যতা পায়। এবার এটা ভাবতেই পারেন যে হঠাৎ করে চাইলেই পেয়ে যাবেন, মানে পরিযায়ী শ্রমিকরা তো বাইরে থাকেন, তাদের কোত্থেকে পাবেন তাদের যারা SIR এর শুনানির জন্য বাড়ি ফিরেছেন, তাদেরই ওই সভায় হাজির করতে পারেন অভিষেক। এবার একই সঙ্গে এদের নিয়ে আসার তো আরেকটা সুবিধাও আছে। SIR নিয়ে তাদের কি হয়রানি হতে হচ্ছে, কিভাবে বাইরে তারা বিভিন্ন রকম অত্যাচারের শিকার হচ্ছেন, আর তারপর এখানেও নিজেদের নাগরিকত্ব বজায় রাখার জন্য রুজি রুটি ছেড়ে এখানে দৌড়ে আসতে হচ্ছে, এই শুনানিতে অংশ নিতে হচ্ছে। এটা তুলে ধরাটা অনেক সহজ। তৃণমূলের এই সেট পিস সমস্যাগুলোই হয়তো তার মানে মালদায় অভিষেকের ওই সভাতে শোনা যাবে। কিন্তু দেখুন, যদি একটু অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখেন, পরিযায়ী শ্রমিকদের স্বার্থের প্রতি তো রাজ্য সরকারেরও দায়বদ্ধ থাকার কথা। এই প্রশ্নটা কি এড়ানো যায় যে রাজ্যে কাজ না পেয়েই এরা ভিন রাজ্যে কাজ করতে যান? তাহলে তাদের এই কর্মসংস্থানের ইস্যুটা কি এই রাজনৈতিক সভাগুলোতে উঠবে? যেটা বিগত দিনে কেউ করেনি। উনি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এবং সেখানে গ্যাদারিং যেটা হবে তো প্রায়োরিটি দিয়েছেন পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। তো আমরা পুরো জেলা জুড়ে 10,000 আমাদের টার্গেট আছে যে 10 থেকে 12,000 পরিযায়ী শ্রমিক আমরা সেখানে জমায়েত করব। কেউ বলছেন ফ্যাশন শো, র্যাম্পে দৌড়াদৌড়ি করে হেঁটে ফ্যাশন শো করে জনসভার নাম দিয়ে পশ্চিমবঙ্গ থেকে এই দুগ্গা করে বিদায় হয়ে যাবে। কেউ বলছেন আসলে ফ্যাশন শো এর নামে অসহায় দরিদ্র শ্রমিকদের ভোটের বাজারে পণ্য হিসেবে ব্যবহার করছে তৃণমূল। রাজার দরবার, র্যাম্পে উনি হাঁটবেন, গরিব লোককে এখানে তিনি ভোটের পণ্য হিসেবে ব্যবহার করছেন। বিরোধীরা যে যাই বলুক না কেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরকে নিয়ে কিন্তু তটস্থ মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। যাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, যাদেরকে টর্চার করা হয়েছিল, যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছিল, সে সমস্ত পরিযায়ী শ্রমিকের কথাও শুনবেন। ব্লক স্তরের নেতাদের থেকে শুরু করে জেলা স্তরের নেতাদের উপর কঠোর নির্দেশ রয়েছে। প্রত্যেককে অন্তত কয়েকশো করে তার এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদের তুলে নিয়ে আসতে হবে। ব্লকে ব্লকে আমরা 5-7 হাজার করে আমরা 500-700 করে আমরা চেষ্টা করছি ওখানে জমায়েত করা। পরিযায়ী শ্রমিকদের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তারা যেমন ছিল তেমনই আছে। পরিযায়ী শ্রমিককে নিয়ে এখন ওনারা খেলছে। যদি সত্যি ওনারা পরিযায়ী শ্রমিকদের জন্য কাজ করত, তাহলে দিনের পর দিন আমার মতো লক্ষ লক্ষ মানুষ কেন মালদার থেকে গোটা পশ্চিমবঙ্গ থেকে বাইরে যাবে? র্যাম্পে কেন হাঁটবো? টাকা দিবে তারপরে তো হাঁটবো। টাকা কোথায়? টাকা নেই, কিছু নেই। মানুষ কি ভাওতাবাজি পেয়েছে নাকি? আগে টাকা দাক। 20 লক্ষ 25 লক্ষ যে শ্রমিক আছে, 25 লক্ষ শ্রমিককে আগে টাকাটা দাক অ্যাকাউন্টে, তারপরে গিয়ে র্যাম্পে হাঁটবে। বিনা পয়সায় হাঁটবে? শ্রমিকের সংসার নেই। তবে মালদায় শাসক দলেরও কিন্তু জ্বালা রয়েছে, জানেন তো। 2021-এ বিজেপি আর তৃণমূল জেলার এই আসনগুলো ভাগাভাগি করে নিয়েছিল। এবার অনেক ভাগচাষী, জেলায় জেলায় গুঞ্জন রতুয়া ছাড়া নাকি কোনো নিরাপদ আসন নেই। তাই রতুয়ায় প্রার্থী হতে চান শাসক দলের 16 জন। ভাবছেন আমি বলছি? একদম বলছি না। রতুয়ার বর্তমান বিধায়কই এই সহজ সরল হিসেবটা আমাদের বলে দিয়েছেন। মৌসুম বেনুজি নূর কংগ্রেসে ফিরেছেন। আসাদুদ্দিন ওয়াইসির মিম দাবানলের মতো ছড়াতে চাইছে। ওদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মালদাকে পাখির চোখ করছেন। তাহলে তৃণমূল কি করবে? 21-এ মালদায় 8-8 করায় তৃণমূল কি বাড়তি মনোযোগী? আর সেই বাড়তি ব্যাপারটা কি একটু বেশিই বাড়তি হয়ে যাচ্ছে? বর্তমান বিধায়ক সমর মুখোপাধ্যায় কি বলছেন? 16 জন প্রার্থী আছে। শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, 16 জন। 16 জন দাবিদার। হ্যাঁ। আর আপনি? রতুয়া শেখ সমর মুখার্জি। কেন্দ্র 1 প্রার্থী হতে চাইছেন 16 জন। 16 আনা খাঁটি মধুকে রতুয়াতে পাওয়া যাচ্ছে। আপাতত শোনা যাচ্ছে দৌড়ে এগিয়ে জেলার সহসভাপতি ফজলুল হক, কারণ তিনি রতুয়ার ভূমিপুত্র। প্রাক্তন শিক্ষক, জনসংযোগ করছেন ছুটিয়ে। ওদিকে আবার তৃণমূল নেতা আশিস কুন্ডুও দৌড়ে রয়েছেন। তিনি আবার মন দিচ্ছেন স্কুল উদ্বোধন, মন্দির সংস্কার, রথযাত্রা ইত্যাদিতে। আমাকে যদি করে তা আমিও দলের হয়ে মানুষের জন্য যা আমার যে জনসংযোগ এবং আমাদের তৃণমূল সরকার যে মানুষের উন্নয়ন করেছে, এটাকে আমরা সামনে রেখেই আমরা মানুষের কাছে যাব এবং অবশ্যই জিতবো আমরা রতুয়া বিধানসভা। আমাদের দলে প্রার্থী কে হবেন ঠিক করেন সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো পালখিল্য। তৃণমূলের কতজন প্রার্থী এই নিয়ে তো বিজেপির খুব একটা চিন্তা হওয়ার কারণ না, মাথা ব্যথাও নাই আমাদের। আমরা রতুয়াতে জেতার জন্য বিজেপি প্রার্থী দেবে। আর 5 বছরে রতুয়ার বিধায়ক কি দুর্নীতি করেছে সেটা আমরা মানুষের কাছে তুলে ধরেছি। দেখুন, ইতিহাসের না একটা অদ্ভুত গতি আছে, জানেন তো। ওই বারবার বলি, হ্যাঁ, কারণ ইতিহাসটা, বাংলার রাজনৈতিক ইতিহাসটা, সেটা ঘুরে ঘুরে আমাদের সামনে আসে। কাজে যেরকম মনে পড়ছিল ওই বাম আমলের শেষ দিকের কথাটা, তখন তৎকালীন বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা যেখানেই যাচ্ছিলেন, মানে বাম নেতা মন্ত্রীরা, বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছিল, কালি মাখিয়েছে, কাদা মাখিয়েছে। তখন বলা হচ্ছিল মানুষের জোট। আজ এই মানুষের জোটটাই আবার বিজেপির পাখির চোখ, এবং তারা সেটাকে ব্যবহার করতে চাইছেন শাসক দলের, মানে বর্তমান শাসক দলের বিরুদ্ধে। দেখুন, বাম আমলের শেষ পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ প্রচুর হলেও কোনো ক্যাবিনেট মন্ত্রীকে কিন্তু নিজের এলাকায় পালাতে হয়নি। এখন নামখানায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে কনভয় ছেড়ে বাইকে করে এলাকা ছাড়তে হয়েছে। কারা তারা করলেন? তৃণমূল কর্মীরাই। কেন তারা করলেন? স্থানীয় এক তৃণমূল নেতা বছর 3 আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার বিজেপিতে গিয়ে নাকি এলাকার তৃণমূল কর্মীদের নামে একাধিক মামলা করেছিলেন। বঙ্কিম হাজরা নাকি সেই বিজেপি নেতাকেই ফের দলে ফিরিয়ে আনতে গেছিলেন, আর তাতেই দলের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। এবার মজাটা হচ্ছে, এই বিক্ষোভকে না গোষ্ঠীদ্বন্দ্ব না বিজেপির প্রতিবাদ, কোনোটাই বলতে পারছে না শাসক। তাই তাদের মতে
এটা মানুষের কিছু সমস্যা মাত্র। কেন আমাদের এই মিথ্যা কেস করেছে একটু আগে না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে। আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে, কেন দেখুন দলনেতাকে অভিযোগ জানাতে উনি কিভাবে চোরের মতো চলে যাচ্ছেন। দেখুন একটা আমাদের নাকি বিধায়কই দেখুন গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে যাচ্ছে। না, উনি দেখা তো করতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলেন। আমার বাড়িতে এসেছিল, পুরনো সক্রিয় কর্মীদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কোথায় কি বিক্ষোভ হয়েছে সেটা আমার জানার, এই ব্যাপারে কোনো মন্তব্য করার আমার প্রয়োজন মনে করি না। 2008 সাল, 9 সাল, 10 সাল, 11 সাল সিপিএম এর মন্ত্রী নেতা তারা তাড়া খাচ্ছিল, পাবলিক তাড়া খাচ্ছিল, সেম পজিশন ফিরে এসছে। যে এখানে পালিয়ে আসার কিছু নেই, সেখানে এলাকার মানুষ কিছু সমস্যার কথা বলেছেন এবং সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেছেন। দেখুন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দৃষ্টিকোণের কথা তো বললাম, কিন্তু সমস্ত দৃষ্টিকোণই তো নিজেদের ফয়দার কথা ভেবে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষ যখন রুখে দাঁড়ায়, যখন তারা মনে করে যাবতীয় ফয়দা রাজনৈতিক দলগুলোই নিয়ে যাচ্ছে আর তারা যে তিমিরে সে তিমিরেই রয়ে গেলেন, তখন কিন্তু তাদের একটা আলাদা দৃষ্টিকোণ তৈরি হয়। আর সেই নিজস্ব দৃষ্টিকোণে তারা যখন তাকাতে শুরু করে, তখন কিন্তু এই মন্ত্রী শান্ত্রীদের এইভাবেই এলাকা ছাড়তে হয়। সুতরাং এটার একটা শিক্ষা আছে জানেন তো, যেটাকে বলে সাধু সাবধান।